আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই সংবাদ শিরোনাম। অর্থ পাচারের কারণে বাংলাদেশের অর্থনীতি ঝুঁকির মধ্যে, বলছে সিপিডি। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মানি লন্ডারিং বন্ধের তাগিদ টিআইবির। গাজা ইসরায়েলি বাহিনীর হত্যা ও ধ্বংসযজ্ঞ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং সুস্পষ্ট যুদ্ধাপরাধ, মিশরের D8 সম্মেলনে বললেন ডক্টর ইউনূস। এবং যৌথ বাহিনীর 3 ঘন্টার অভিযানে কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিম্মিরা মুক্ত, কিশোর 3 ডাকাত আটক, 18 লাখ টাকা ও 4টি খেলনা পিস্তল উদ্ধার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের সময়ে টাকা পাচারের ঘটনা বাংলাদেশের অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চেষ্টা করলে পাচার করা অর্থের বড় অংশ দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। অর্থ পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি এই সুযোগ বন্ধের তাগিদ দিয়েছে টিআইবি। রিপোর্ট মাহবুব কবির চপলের। এমন দৃশ্য দেখে বাংলাদেশের অর্থনীতি নিয়ে ইতিবাচক ধারণা হবে বিশ্বের যে কারো। তবে শ্বেতপত্র কমিটি বলছে, উন্নয়নের নামে দেশে শূন্যায়ন হয়েছে। 1.5 দশকে পাচার হয়েছে 28 লাখ কোটি টাকা, যা বাংলাদেশের ব্যাংক ও অর্থনীতিকে খাদের কিনারায় নিয়ে গেছে। এসব টাকা ফিরিয়ে আনার কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বাংলাদেশ ব্যাংকের বড় কাজ হলো পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনা। পাচার হওয়া অর্থের বেশিরভাগ গেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর সহ 10 দেশে। ডক্টর ইউনূসের ইমেজ কাজে লাগিয়ে এসব দেশ থেকে টাকা ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করছে সিপিডি ও টিআইবি। টাকা ফিরিয়ে আনাটা অসম্ভব কিছু না, কিন্তু এটার প্রক্রিয়াটা অনেক দীর্ঘ এবং জটিল। ওনার ভাবমূর্তি অবশ্যই গুরুত্বপূর্ণ। উনি যদি কোনো দেশকে কিংবা কোনো প্রতিষ্ঠানকে অ্যাপ্রোচ করেন সহযোগিতার জন্য, তারা তো সবাই হাত বাড়িয়ে দেবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আন্তর্জাতিক বিভিন্ন দেশগুলোর বলে যে সহমর্মিতা আছে, আন্দোলনের প্রতি সহমর্মিতা ছিল। কাজে হয়তো বা এটাকে টেলিস্কোপিং করা যাবে। যে দেশে টাকাটা আছে, যুক্তরাষ্ট্রে যে টাকা রয়েছে কিংবা যুক্তরাজ্যে যে টাকাটা রয়েছে, কানাডায়, সিঙ্গাপুরে, দুবাইতে, নানান জায়গায় যে টাকাগুলি রয়েছে, ওই দেশের সহযোগিতাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে তারা তাদের দেশে যে টাকাটা ঢুকে সেটা আবার কিভাবে ফেরত পাঠাবে সেটারও তো কিন্তু এগুলো প্রক্রিয়া রয়েছে, এটা কোনো অসম্ভব বিষয় না। অর্থ ফিরিয়ে আনার পাশাপাশি টাকা পাচারের পথগুলো বন্ধের পরামর্শ দিচ্ছে গবেষণা প্রতিষ্ঠানগুলো। কিছু কিছু এনে তারা একটা এক্সাম্পল তৈরি করতে পারেন যে এইভাবে করা যায়। তার পরবর্তীতে আগামীর সরকারই কিন্তু সেটা তাদের ইচ্ছার উপর নির্ভর করবে। এটার পাশাপাশি যেটা আরো বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি, সেটা হচ্ছে যে প্রক্রিয়াগুলিতে অর্থ পাচার হয় সেগুলোকে যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে, যেটার কিন্তু আইনি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা আমাদের আছে, প্রয়োগটা নাই। সেই জায়গায় জোর দিতে হবে বেশি, যাতে করে এখনো কিন্তু অর্থ পাচার হচ্ছে, যে প্রক্রিয়া অর্থ পাচার হয়, যে মূল প্রক্রিয়াগুলো সেগুলো কিন্তু চলমান। সুশাসন আর বিনিয়োগের পরিবেশ ভালো হলে অর্থ পাচার কমবে বলে মনে করছেন গবেষকরা। জোরালো পদক্ষেপ গ্রহণ করতে হবে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান সবসময়ই ফিলিস্তিনের পক্ষে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। D8 সম্মেলনে ফিলিস্তিন ও লেবানন ইস্যুতে দেওয়া বক্তব্যে তিনি একথা জানান। তিনি আরো বলেন, গাজা ইসরায়েল যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও সুস্পষ্ট যুদ্ধাপরাধ। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। Bangladesh to give his statement. The floor is yours. মিশরের রাজধানী কায়রোতে D8 ভুক্ত দেশগুলোর 11তম সম্মেলনে ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলের দখলদারিত্ব, ধ্বংসযজ্ঞ ও যুদ্ধাপরাধের বিষয়ে বক্তব্য দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, গাজায় ইসরায়েল যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের জনগণের পাশে রয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। Excellencies, throughout our history, Bangladesh has stood firmly in support of the Palestinian cause. We consistently condemn the illegal occupation and the violent repression carried out by Israel. We call upon all actors and stakeholders, indeed beyond the region, to take decisive and collective actions to end the brutalities unleashed by the Israeli forces. The massacres in Gaza, the West Bank,
and Lebanon are clear violations of international law and constitute war crimes. Those responsible must account. That's why last November, Bangladesh stood up at the International Criminal Court asking for expeditious investigations into the heinous crimes against humanity. এর আগে D8 সম্মেলনে আরেকটি ভাষণে ডক্টর ইউনূস বলেন, ডিজিটাল বিপ্লবের সুবিধা নিয়ে ছেলে মেয়েদের দক্ষ করে তুলতে শিক্ষা ব্যবস্থা আরো সময় উপযোগী করতে হবে। To let us build and deepen functional, impact-driven connects between our universities and equivalent knowledge institutions, particularly focused on preparing boys and girls into entrepreneurs rather than job seekers, which we do now. We have to bring the entrepreneurship and higher learning much closer than what it is today. Our aim should be to generate knowledge that can produce global business and industry leaders from the 8 countries. এছাড়া এদিন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ এল সিসি এবং ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের মহাসচিব হুসেইন আল শেখের সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ইয়াসিন রানা, এটিএন বাংলা। যৌথ বাহিনী 3 ঘন্টার শ্বাসরুদ্ধকর সফল অভিযানে মুক্তি পেয়েছেন ঢাকার কেরানীগঞ্জের রূপালী ব্যাংক জিঞ্জিরা শাখা জিম্মিরা। অবরুদ্ধ করে রাখা 3 ডাকাতকে আটক করেছে যৌথ বাহিনী। এদের মধ্যে 2 জন ছাত্র ও অপরজন গাড়ি চালক। সংবাদ সম্মেলনে ঢাকা জেলার পুলিশ সুপার জানান, আটককৃতদের কাছ থেকে নগদ 18 লাখ টাকা, 4টি খেলনা পিস্তল, 2টি চাকু ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। অপ্রাপ্তবয়স্ক 2 ছাত্রের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আইনি দিক খতিয়ে দেখার পর। মিজান শাহজাহানের রিপোর্ট। দুপুর 2টা থেকে বিকাল 5টা, শ্বাসরুদ্ধকর 3 ঘন্টা। রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাত ঢুকেছে এমন মাইকিং এর পর আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। 999-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও ডিএমপি সোয়াত টিম। তালা মেরে দেওয়া তার কি কেচে কেটে যেহেতু মনে করেন কিছু নিতে পারেন, এটাও একটা পরিকল্পনা হয়তো ছিল, নাহলে এই গণবসতি জায়গায় একটা ব্যাংকে দিনে দুপুর বেলা ডাকাতি করাটা মানে আমাদের কাছে, যে আমরা এলাকার বাসিন্দা হিসাবে আমার কাছে একটা দুঃখজনক ব্যাপার। প্রশাসনের কাছে আমাদের এটাই দাবি যে এরকম ভবিষ্যতে যেন আমাদের কেরানীগঞ্জে এরকম না হয়। ব্যাংকে জিম্মি করে রাখা হয় 10 কর্মকর্তা ও 6 গ্রাহককে। আসামিদের দাবি, একজন রোগীর চিকিৎসার জন্য টাকা নিতে এসেছে তারা। সব দাবি মেনে নেওয়া হবে এমন আশ্বাস দিয়ে মোবাইল ফোনে তাদের সাথে কথা বলেন পুলিশের আইজিপি। প্রত্যেকটা অস্ত্রই ছিল হলো খেলনা অস্ত্র, টয়। কারণ ওরা বলেছিল যে একজন মৃত্যু শয্যায় একটা রোগীকে, কিডনি পেশেন্টকে বাঁচানোর জন্য তাদের টাকা দরকার, এই টাকাটা তারা দিতে চায় সেখানে। তো ওইটা জন্য আমরা বললাম, ওকে, আমরা তোমরা যে টাকাটা নিয়েছো বা নিতে চাও এখান থেকে নিয়ে আমরা পৌঁছাই দিব, তারপরে তোমরা নিজেদের ঝুঁকি নিবা না, জীবনের ঝুঁকি নিবা না, এবং আমাদের এখানে যাদেরকে তোমরা জিম্মি করেছো, যে সাধারণ মানুষ যারা এখানে জিম্মি হয়েছে তাদেরও যেন কোনো রকমের ক্ষতি সাধন না করা হয়। কেরানীগঞ্জ মডেল থানায় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরো বলেন, আসামিদের একজন 7ম শ্রেণীর শিক্ষার্থী ও একজন 5 পারা হাফেজ মাদ্রাসার ছাত্র। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। ওরা হলো আন্ডার এজ, তো ওদের ফিউচার, তারপরে সবকিছু আইনগত সবকিছু কোনটা সাপোর্ট করে, কিভাবে আমরা নিব, এগুলো একটু আমরা চিন্তা ভাবনা করে সবকিছু আইনের আমরা প্রক্রিয়া করছি, আমাদের এই সমস্ত প্রসিডিউর মেনটেন করব। ইউটিউবে মুভি দেখে অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে এসব তরুণ বিপদগামী হয়েছে বলে ধারণা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। মিজান শাহজাহান, এটিএন বাংলা, কেরানীগঞ্জ, ঢাকা। নির্বাচনের পুলসিরাত পার হতে হলে জনগণের সমর্থন ধরে রাখতে নেতাকর্মীদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মানিকগঞ্জ, নরসিংদী ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, দল ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই, তাই সবাইকে সজাগ থাকতে হবে। তারেক রহমান বলেন, সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। অনেক ত্যাগ তিতিক্ষার পর দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় সামনে আরো পরীক্ষার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তারেক রহমান। মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে উল্লেখ করে নেতাকর্মীদের জনপ্রত্যাশা অনুযায়ী কাজ করার তাগিদ দেন তিনি। প্রিয় সহকর্মীবৃন্দ, ষড়যন্ত্র যেহেতু থেমে নেই,
আপনারা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, হত্যার শিকার হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন, গায়েবী মামলার শিকার হয়েছেন, দিনের পর দিন পালিয়ে থাকতে হয়েছে, জঙ্গলে থাকতে হয়েছে, ধান খেতে আপনাদেরকে থাকতে হয়েছে অত্যাচার নির্যাতনের কারণে। আপনারা সেই পরীক্ষা দিয়ে পার হয়ে এসেছেন। সামনে পরীক্ষা কিন্তু শেষ হয়ে যায়নি, সামনে পরীক্ষা আরো আছে। এটি এমন একটি যুদ্ধ, এটি জনগণের পক্ষের যুদ্ধ, এটি গণতন্ত্রের পক্ষের যুদ্ধ, এটি স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের যুদ্ধ। এই যুদ্ধে যদি জয়ী থাকতে হয়, অনবরত আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। দীর্ঘ 5 বছর পর দেশে ফিরেছেন সাংবাদিক নাজমুস সাকিব। বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান তার শুভাকাঙ্ক্ষীরা। সাংবাদিক নাজমুস সাকিব আওয়ামী লীগ সরকারের বিতর্কিত নির্বাচন ও নেতাদের নানা দুর্নীতি নিয়ে প্রতিবেদন করার জন্য আলোচিত হন। তিনি ইংরেজি দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট এবং স্যাটেলাইট চ্যানেল RTV-তে কাজ করেছেন। তবে নাজমুস সাকিব সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন একজন অনলাইন অ্যাক্টিভিস্ট হিসাবে। কানাডা থেকে প্রচারিত নাগরিক টিভির বার্তা প্রধান হিসাবে কাজ করছেন তিনি। দীর্ঘদিন ধরে বিদেশে বসবাস করা সাংবাদিক নাজমুস সাকিব 2019 সালের পর থেকে আর দেশে ফিরতে পারেননি। এখন কিন্তু আবার ওই আমাদের মাঝে মাঝে একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছে। যেমন আপনি দেখবেন যে সবচেয়ে বৃহত্তর রাজনৈতিক দল যে বিএনপি কিন্তু আজকাল দেখবেন যে যারা অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে অত্যন্ত জনপ্রিয়, আমি তাদের নাম নাই নিলাম, তাদের আচরণে কিন্তু বিএনপি আজকাল কিন্তু তারা কিন্তু ক্ষুব্ধ। কারণটা কি? কারণ তাদের আচরণে মনে হচ্ছে তারা হয়তো চায় না যে দেশে একটা নির্বাচন হোক। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে রংপুরে দেওয়া বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি মনে করেন, বিচারের আগে দলটির রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ নেই। রাজধানীর আসাদ গেটের নিজ অফিসে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। এর আগে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই এমন খবর গণমাধ্যমে এলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই বক্তব্য প্রত্যাখ্যান করেন। আমি বলেছি যে এই বিষয়টা নির্বাচন কমিশনের বিষয় এবং যে যারা আইন কানুন বিধিবিধান মেনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে তাদের ব্যাপারে আমি বাধা দেখছি না। আইসিটি আইনে অনেকগুলো মামলা হয়েছে, শেখ হাসিনা সহ অনেক আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এগুলো শুরু হওয়ার আগে আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া এবং নির্বাচনে অংশ নেওয়া অসম্ভব বলে আমি মনে করি। এবার সন্ধানে লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ায় সরকার পতনে একমাত্র ইসরায়েল লাভবান হয়েছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার ইকোনমিক ফোরামের সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নিতেই তেল আবিবের ইশারায় প্রেসিডেন্ট বাশারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এক প্রশ্নের জবাবে পুতিন জানান, ইউক্রেন সংকট নিরসনে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংলাপে বসতে তিনি প্রস্তুত। তবে যুদ্ধবিরতি নয়, তিনি চান এর দীর্ঘমেয়াদী সমাধান। নইলে কিয়েভ আবারও সামরিক সক্ষমতা বাড়িয়ে মস্কোর জন্য হুমকি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট। এবারে পার্টেক্স খেলার খবর। সাত গোলের রোমাঞ্চকর এক ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে 4-3 গোলে হারিয়ে ক্যারাবাও কাপের সেমিফাইনাল নিশ্চিত করল টটেনহাম হটস্পার। কোয়ার্টার ফাইনালের ম্যাচে বল দখল কিংবা আক্রমণে রেড ডেভিলরা এগিয়ে থাকলেও খেলার 54 মিনিটেই 3-0 গোলে পিছিয়ে পড়ে। পরে ম্যাচে ফেরার চেষ্টা করলেও সফল হয়নি ম্যানচেস্টার। স্পার্সদের হয়ে ডমিনিক সোলাঙ্কি 2টি এবং 1টি করে গোল করেন কুলুসেভস্কি ও সং হেং-মিন। আর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গোল করেন জোসুয়া জিরকজি, আমাদ দিয়ালো এবং জনি ইভান্স। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী রোববার ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলবে টটেনহাম হটস্পার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। অর্থ পাচারের কারণে বাংলাদেশের অর্থনীতি ঝুঁকির মধ্যে বলছে সিপিডি। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মানি লন্ডারিং বন্ধের তাগিদ টিআইবির। গাজা ইসরায়েলি বাহিনীর হত্যা ও ধ্বংসযোগ্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও সুস্পষ্ট যুদ্ধাপরাধ। মিশরের D8 সম্মেলনে বললেন ডক্টর ইউনূস। এবং
যৌথ বাহিনী 3 ঘন্টার অভিযানে কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিম্মিরা মুক্ত, কিশোর 3 ডাকাত আটক, 18 লাখ টাকা ও 4টি খেলনা পিস্তল উদ্ধার। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।